এদিকে জুমার পর ঘোষণা হয় প্রধান উপদেষ্টা পরিবর্তনের। বিএনপি আওয়ামী লীগের কপাল খুলে যায়। সমন্বয়ক উপদেষ্টাদের কপাল খুলল। কে হচ্ছে নতুন উপদেষ্টা, এই নিয়ে রীতিমতো তাণ্ডব চলছে। তাহলে কি শেষ রক্ষা হবে না ডক্টর মোহাম্মদ ইউনূসের? ডক্টর ইউনূসকে বাদ দিয়ে বা ডক্টর ইউনূস সরকারকে বাদ দিয়ে নতুন সরকার আনার চেষ্টা বিএনপির, এর বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আরেকটা 111 ঘটনা যে পালানো কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা, পালানো শুরু করছে। যার যার সেফ এক্সিট, বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। কারণ আছে ভাই, ডক্টর ইউনূস তিনি আটক হলেন আপনার সুইজারল্যান্ডে, অন্যদিকে আপনার ডোনাল্ড ট্রাম্প আর মোদির একটা মিটিং হয়েছে হোয়াইট হাউসে, এবং সেখানে আমাদের বাংলাদেশের বিষয় নিয়ে কিন্তু অনেক কিন্তু কথাবার্তাও চলে। এখন আসুন মূল পয়েন্টে। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে তাকে শোনাবে সেই অমীয় বাণী। সেরকম অবস্থাই বোধহয় হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিণতি সেরকম হচ্ছে বলে মনে হচ্ছে চারিদিকের আলোচনায়। অন্তর্বর্তীকালীন সরকারকে আদতেও কে আশা দেবে, কে ভরসা দেবে, কে তাদের শোনাবে সেই অমীয় বাণী যে তোমাদের ভয় নাই, ভয় নাই, তোমরা টিকে থাকো অনন্তকাল। অনন্তকাল বোধহয় আর টিকে থাকা হচ্ছে না তেমন। সরকার মানে লুটপাট করে খাওয়ার জন্য এরকম ব্যবসা শুরু করছে। আমরা হাসিনা কালানে দেখছি পদ্মা সেতু হইলো, কানেন হলো, আর ইউনূস সরকারের কালানে দেখলাম কোন লুট হইলো। লাস্ট 24 ঘন্টা একের পর এক বক্তব্য আসছে। তাদের টিমগুলো আলাদা আলাদা, লাইক রসুনের মতন। গোড়াটা কিন্তু এক জায়গায়। একটা রসুনের কোয়ার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানে আছে হাসনাত। আরেকটা আছে জাতীয় নাগরিক কমিটি, ওইটা হচ্ছে আরেকটা কোয়া। ওইখানে আছে সার্জিস। সরকারের মধ্যে আছে উপদেষ্টারা। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ, এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে। সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু। যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইউনূসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। চারদিকে শুরু হয়েছে দ্বন্দ্ব। একদিকে ডক্টর ইউনূসকে নিয়ে, অন্যদিকে সমন্বয়ক উপদেষ্টা এবং সাধারণ মানুষরাও রাজপথে নেমেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, তারা করতেছে। গাইজ, এইসব তুপের মুখে পড়ে ডক্টর ইউনূসে কিন্তু সর্বশেষ একটা সিদ্ধান্ত নেন। অনেকে চাচ্ছে যে ডক্টর ইউনূসকে নাকি আর দেশে আসতে দেওয়া হবে না। তারা নতুন উপদেষ্টা নিয়োগ দিতে চাচ্ছে, মানে প্রধান উপদেষ্টা। তারা নতুন সরকার চাচ্ছে এবং এই নতুন উপদেষ্টার মাধ্যমে তারা নির্বাচনও চাচ্ছে। গাইজ, এইসব বিষয় পর্যালোচনা করে আমার অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। যে সর্বশেষ নতুন উপদেষ্টা কে হতে যাচ্ছে, অন্যদিকে ডক্টর ইউনূসের সর্বশেষ সিদ্ধান্তটি কী, সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি এখানে যেই নিউজগুলো রেডি করছি সেইগুলো আগে এখানে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি ডক্টর ইউনূসকে নিয়ে, অন্যদিকে সাধারণ মানুষ, সমন্বয়ক, উপদেষ্টা, সবগুলা বিষয় নিয়ে। এই যে সমন্বয়ক বনাম বিএনপি, বৈষম্য বিরোধী বনাম বিএনপি, ডক্টর ইউনূস মোহাম্মদ বনাম বিএনপি, আমরা মোটামুটি এভাবেই আপাতত বলতে পারি। কারণ বিশ্ব পরিসরে গিয়ে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছেন, এতে কিছুটা কি বলা হয় যে ধরেন বিএনপির জন্য সুসংবাদ বলবো নাকি পরবর্তী সময় এই দোষটা বিএনপির কাঁধেই পড়বে। যে যেমন ধরেন যে আমরা তো চাইছিলাম এত শত শত ছাত্রদের জীবনের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থান ঘটেছে, বাংলাদেশকে নিয়ে যে নতুন স্বপ্ন আমরা দেখেছিলাম, বিএনপির জন্য পারি নাই ভাই। কেন? কারণ বিএনপি নির্বাচন নিয়ে এমন একটা অবস্থানে চলে গেছিল যে এই অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে পড়ে আপনার নির্বাচন দিয়ে দিয়েছে। জনগণের উপরে একটা কি বলা হয় যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো হু ইজ জনগণ? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জনগণের একটা বিশাল অংশ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে। আমি বলি কিভাবে বিপক্ষে? নির্বাচন ইস্যুতে এখন বিএনপি সমর্থিত যারাই আছেন তারা এই অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছেন না, আওয়ামী লীগ করছেই না। তা আপনি যদি রাজনৈতিক পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাবেন, তাহলে আওয়ামী লীগ বিএনপির বাহিরে এই দেশের জনগণ বলতে যে অংশটা আছে, এটা জামাত ইসলাম, জাতীয় পার্টি তো এটা আওয়ামী লীগের পক্ষে আছে। তাহলে আপনি জনগণের অংশ কতটুকু পাচ্ছেন? ম্যাক্সিমাম 20 to 30%, তাই না? তো সেই হিসাবে আপনার নির্বাচন নিয়ে সবাই কিন্তু চাচ্ছে। আওয়ামী লীগের মূল কথায় বিএনপি যখন চাচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচন, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জেনেভাতে এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এক কনভারসেশন উইথ ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অনুষ্ঠানে তিনি বলছেন যে যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি,
তো সেই যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে, অলরেডি পালিয়ে যাচ্ছে, উপদেষ্টারা পালানো শুরু করছে, যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী। এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে। সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু, যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইউনূসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সাথে ইউনূসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু। সো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ইনশাল্লাহ আমরা বলেছিলাম, আগেই বলেছি যে কষ্ট, দুঃখ, বেদনা, সমস্যা এগুলো সাময়িক। রাজনীতি করতে হলে 111-এর মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হবে, এরকম ঘটনা হবে, এগুলো কোনো বিষয় না, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে। এগুলো সাময়িক বিষয়, কোনো সাময়িক বিষয়, এগুলো কোনো অ্যাক্সিডেন্টই, এগুলো কোনো বিষয় না, এগুলো বাদ। বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। আজকে বিকাল 4টার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ, মাহফুজ, এই দুজন, তাদের সাথে গিয়েছে মোয়াজ্জেম আব্দুল আহাদ। বাকিরাও ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে। আমি যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকল পর্যায়ের নেতা, গ্রাম থেকে নিয়ে উপজেলা, জেলা, ওয়ার্ড, নগর, মহানগর, সব জায়গার নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন, কোনো নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না। আপনারা সবাই নেতা, একজন কর্মী আমার নেতা, গ্রামে গঞ্জে যে যেখানে আছেন প্রত্যেকে সবাই সবার নেতা। এখানে কোনো বিষয় না যে কে নেতৃত্ব দিবে, কে অর্ডার দিবে, আপা অর্ডার দিলে আমি এটা করবো, আপা অর্ডার না দিলে এটা করবো, এগুলো কোনো বিষয় না। আমরা প্রত্যেকে নেতা, আপনারা আমাদের নেতা। আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে, বাংলাদেশ আওয়ামী লীগ বিনির্মাণ হবে। আপনাদের নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে, আওয়ামী লীগ রিফর্ম হবে, আওয়ামী লীগ আগামী দিনে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা চালাবে। আপনারাই হচ্ছেন প্রত্যেকটি, যারা আপনারা নেতৃবৃন্দ আছেন, কর্মী আছেন, আপনারাই নেতা। এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে, আপনারা নেতৃত্ব দিবেন, এই দেশকে ইউনূসের হাত থেকে রক্ষা করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে মানসিকভাবে এবং যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন, যার যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন, রেডি থাকবেন। আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি, সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন। ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয়। ইনশাল্লাহ আমাদের অচিরে, আমরা যদি যে মেকানিজম হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি, সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কারো জন্য অপেক্ষা না করে, কারো সাথে কেউ না লেগে, কারো পিছনে কেউ না লাগে, আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আওয়ামী লীগের কোন নেতাকর্মীর প্রতি কেউ কারো কোনো ক্ষোভ, দুঃখ, কষ্ট, বেদনা রাখবেন না। যদি কোনো বেদনা আওয়ামী লীগের, যদি কোনো নেতৃবৃন্দের, বঞ্চিত অবহেলিত কোনো নেতৃবৃন্দের যদি কোনো ক্ষোভ থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, সেটা আমার দীর্ঘদিন রাজনীতি করার ফলে এই রাজনীতিতে কিছু পাইনি। তারপর আমি বলবো যে আমাদের আজকের এই দিনে আমাদের কারো প্রতি কোনো দুঃখ, বেদনা, কষ্ট, ক্ষোভ কোনো কিছু নেই। সবাই আমাদের ভাই। নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না, নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হয় না, নিজের ভাই নিজের সাথে ঝগড়াঝাটি করে না, করে। আওয়ামী লীগ যা করে সেও আমার ভাই, আমার সাথে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয়েছে, এগুলো আমাদের সব ভুলে যেতে হবে। একটাই টার্গেট, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী করতে হবে। বঙ্গবন্ধু কন্যা ছাড়া এই বাংলাদেশ থাকবে না। যদি বঙ্গবন্ধু কন্যা না থাকে, আপনারা কেউ থাকবেন না, আপনাদের কারো পিঠে চামড়া থাকবে না। তাই বঙ্গবন্ধু এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে। সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু, যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইউনূসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সাথে ইউনূসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু। সো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ইনশাল্লাহ আমরা বলেছিলাম, আগেই বলেছি যে কষ্ট, দুঃখ, বেদনা, সমস্যা এগুলো সাময়িক। রাজনীতি করতে হলে 111-এর মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হবে, এরকম ঘটনা হবে, এগুলো কোনো বিষয় না, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে। এগুলো সাময়িক বিষয়, কোনো সাময়িক বিষয়, এগুলো কোনো
অ্যাক্সিডেন্টই এগুলো কোনো বিষয় না, এগুলো বাদ। বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। আজকে বিকাল 4টার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ, মাহফুজ, এই দুজন, তাদের সাথে গিয়েছে মোয়াজ্জেম আব্দুল আহাদ। বাকিরাও ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে। আমি যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকল পর্যায়ের নেতা, গ্রাম থেকে নিয়ে উপজেলা, জেলা, ওয়ার্ড, নগর, মহানগর, সব জায়গার নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন, কোনো নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না। আপনারা সবাই নেতা, একজন কর্মী আমার নেতা, গ্রামে গঞ্জে যে যেখানে আছেন প্রত্যেকে সবাই সবার নেতা। এখানে কোনো বিষয় না যে কে নেতৃত্ব দিবে, কে অর্ডার দিবে, আপা অর্ডার দিলে আমি এটা করবো, আপা অর্ডার না দিলে এটা করবো, এগুলো কোনো বিষয় না। আমরা প্রত্যেকে নেতা, আপনারা আমাদের নেতা। আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে, বাংলাদেশ আওয়ামী লীগ বিনির্মাণ হবে। আপনাদের নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে, আওয়ামী লীগ ইউনিফর্ম হবে। আওয়ামী লীগ আগামী দিনে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা চালাবে। আপনারাই হচ্ছেন প্রত্যেকটি, যারা আপনারা নেতৃবৃন্দ আছেন, কর্মী আছেন, আপনার এই নেতা। এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে, আপনারা নেতৃত্ব দিবেন, এই দেশকে ইউনূসের হাত থেকে রক্ষা করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে মানসিকভাবে এবং যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন, যার যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন, রেডি থাকবেন। আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি, সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন। ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয়। ইনশাল্লাহ আমাদের অচিরে, আমরা যদি যে মেকানিজম হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি, সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কারো জন্য অপেক্ষা না করে, কারো সাথে কেউ না লেগে, কারো পিছনে কেউ না লাগে, আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আওয়ামী লীগের কোন নেতাকর্মীর প্রতি কেউ কারো কোনো ক্ষোভ, দুঃখ, কষ্ট, বেদনা রাখবেন না। যদি কোনো বেদনা, আওয়ামী লীগের যদি কোনো নেতৃবৃন্দের, বঞ্চিত অবহেলিত কোনো নেতৃবৃন্দের যদি কোনো ক্ষোভ থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, সেটা আমার দীর্ঘদিন রাজনীতি করার ফলে এই রাজনীতিতে কিছু পাইনি। সার্জিস হাসনাত কেন এক একটা পীরের মুরিদ হতে যাচ্ছে? মানে এই যাচ্ছে আজকে আপনার চরমনায়ের, এই যাচ্ছে মানে অমুক পীরের মুরিদ হতে, মাহফিলে যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে, তমুক জায়গায় যাচ্ছে। মানে এরা কি বর্তমান তাদের লুকানোর চেষ্টা চালাচ্ছে, এবং আপনার কোন দলে যাবে কিংবা কাদের আশ্রয়ের মাধ্যমে তারা মানে বেঁচে থাকবে বাংলাদেশে কিংবা পুনরায় ক্ষমতায় আসতে পারবে, তারা বর্তমান এটার জন্য মরিয়া হয়ে গেছে। কারণ আছে ভাই, ডক্টর ইউনূস তিনি আটক হলেন আপনার সুইজারল্যান্ডে, অন্যদিকে আপনার ডোনাল্ড ট্রাম্প আর মোদির একটা মিটিং হয়েছে হোয়াইট হাউসে, এবং সেখানে আমাদের বাংলাদেশের বিষয় নিয়ে কিন্তু অনেক কথাবার্তাও চলে। এখন আসুন মূল পয়েন্ট হচ্ছে ডক্টর ইউনূস তিনি আর প্রধান উপদেষ্টা থাকছেন না, মানে তিনি তো বাংলাদেশেই মনে হয় আসতে পারবে না, কারণ তিনি তো আটক হয়েছে সুইজারল্যান্ডে। এখন প্রধান উপদেষ্টা হতে যাচ্ছে আপনার সোহেল তাজ। 3 জন উপদেষ্টা কি পদত্যাগ করছেন, 3 জন। আর নাম্বার 1 হচ্ছে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আর 2 জনের নাম এখন পর্যন্ত আপনার প্রকাশ্যে আসেনি, তবে আমরা আশাবাদী অতি দ্রুত এই 2 জনের নামও প্রকাশ্যে এসে যাবে। অন্যদিকে সমন্বয়ক সার্জিস হাসনাত এরা কেন লুকানোর চেষ্টা করতেছে কিংবা পালানোর চেষ্টা করতেছে? আসুন একটা আবার মিলিয়ে নিই এই সমীকরণটা। প্রথম কারণ হচ্ছে এরা আপনার কোঠা নিয়ে যে সমস্ত বা যে বাটপাড়ি টাইপের আপনার আন্দোলন করে, এতে কি তারা সম্পূর্ণ ব্যর্থ হয়, যে এরা বুঝে যায় যে আমরা বর্তমান কিংবা এই আপনার জুলাই কিংবা আগস্ট মাসে যে পরিমাণ অরাজকতা আমরা সৃষ্টি চালাইছি বা করছি, বা এখন পর্যন্ত আমরা যে পরিমাণ লুটপাট করছি, অতএব ডক্টর ইউনূস তিনি তো মানে চলে গেলেন সেফ এক্সিট নিয়ে। কারণ তিনি আসলো শুধুমাত্র কি তার যে গ্রামীণ ব্যাংকের যে লোনটা আসলো বা আসলো, তার শুধু ব্যাংকের আপনার স্বার্থে তিনি আসছে, তিনি কিন্তু বাংলাদেশের স্বার্থে কিন্তু তিনি আসে নাই। অন্যদিকে সমন্বয়কদের 17 জনের পাসপোর্ট জব্দ করছে, এটা কিন্তু আমি বলছি ভাই, এটা কিন্তু পুরান কথা, এটা আমি বলছি যে 17 জনের পাসপোর্ট কি জব্দ করছে সেনা প্রধান। কেন করছে? যাতে এরা দেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে, কারণ এদের তো বাংলাদেশে বিচার হতে হবে। কারণ এরা বৈষম্য নামে চালাইছে অরাজকতা, বৈষম্য নামে চালাইছে মব জাস্টিস, বৈষম্য নামে করছে মনে করেন লুটপাট আর চাঁদাবাজি। তাদের মূল উদ্দেশ্য ছিল আপনার অল্প সময়ে কিভাবে
কারি কারি টাকা উপার্জন করা যায় আর বহির্বিশ্বে পাচার করা যায়, আর আমাদের ফুল ফ্যামিলিটাকে কিভাবে আপনার বিদেশে মনে করেন সেটেল হওয়া যায়। তাদের মূল উদ্দেশ্য ছিল না যে মনে করেন দেশ পরিচালনা করবে বা করবে বা আপনার সংস্কার করবে। আর প্রধান ডক্টর ইউনূস তিনি তো আপনার বাংলাদেশে যখন নাকি তার আগমন ঘটে, তিনি আইসাই সবার আগে কি ভাষণ দিলেন যে আমার আসলে এই সম্পর্কে কোনো জ্ঞান নেই, আমি ভাই আমার নিয়ে থাকতে চেয়েছি, কিন্তু ছাত্রদের জোরাজুরির কারণে বা রিকোয়েস্টের কারণে আমি মাত্র এই তাদের কথার অনুযায়ী আমি কি প্রধান উপদেষ্টা হইতে রাজি হয়েছি। তাই নয় কি? তিনি আসার সাথে সাথে তার বিরুদ্ধে যত মামলা হয়েছে, দুর্নীতির মামলা কিংবা আপনার ব্যাংকে যে এত এত কোটি টাকা তিনি আত্মসাৎ করছে, সমস্ত মামলা তিনি কি এক নিমিষে শেষ করে দেয়। দেখেন একটা বিষয় মিলান আপনারা, যখন নাকি ডক্টর ইউনূস তার আপনার এই যে গ্রামীণ ব্যাংকের এত এত কোটি টাকা, তারপর হচ্ছে আপনার যখন সমস্ত তার কেস মামলা কিংবা কোনো আপনার ট্যাক্স দিতে হয় নাই বা এত এত কোটি টাকা যে হবে, কোনো কিচ্ছু তার দিতে হইল না। কেন দিতে হইল না? তিনি সমস্ত কিছু মাফ টাফ করে এবং তিনি একদম ফ্রেশ হয়ে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে তিনি চলে গেলেন। কোথায় গেলেন? আপনার ইয়েতে গেলেন, সুইজারল্যান্ড গেলেন। তিনি কেন আমেরিকায় গেলেন না? কারণ আমেরিকা তার জায়গা হয় নাই। কারণ আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্প আসছে, আর ডোনাল্ড ট্রাম্প তো মনে করেন এদেরকে পছন্দ করে না, মানে ডক্টর ইউনূসকে তো পছন্দ করে না। উল্টো দিকে আমেরিকার ভিতরে যে আপনার ডক্টর ইউনূসের যে বন্ধু বান্ধব ছিল তারা সবাই কি পদত্যাগ করছে, মানে ডোনাল্ড ট্রাম্প বর্তমান তার টিম মেম্বারদেরকে মনে করেন বসাইছে। আগের যে মনে করেন প্রেসিডেন্টের যে ছিল রাষ্ট্রদূত বা আদার্স যে বাজারা ছিল, প্রত্যেককে কি আপনার পদত্যাগ করাইছে। বুঝতে পারছেন? বর্তমান সবাই কি নতুন। এর জন্যই তো আমাদের বাংলাদেশে কিন্তু একজন রাষ্ট্রদূত আসার কথা ছিল এবং সে হয়তো আপনার ডক্টর ইউনূসের বন্ধু বান্ধব, কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্প কি আটকিয়ে দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের পছন্দ মোতাবেক আমাদের বাংলাদেশে কি রাষ্ট্রদূত পাঠায় এবং সেখানে হইতেছে মেন খেলাটা। এর জন্যই ডক্টর ইউনূস সুযোগ সুবিধা মতো তিনি সেফ এক্সিট নিয়ে চলে যান। এখন দর্শক বন্ধুরা হচ্ছে মানে দেখার বিষয় যে কবে ইনশাল্লাহ বাংলাদেশের তিনি কি সাবেক হয়ে ফিরবেন, মানে আপনার আমি শেখ হাসিনার কথা বলতেছি, তিনি কি সাবেক হয়ে ফিরবেন নাকি তিনি বর্তমানও বাংলাদেশের প্রধানমন্ত্রী এভাবে তিনি ফিরবেন, এই বিষয়টা শুধুমাত্র এখন দেখার বিষয়। অন্যদিকে সমন্বয়ক সার্জিস হাসনাত কিংবা আপনার উপদেষ্টা আসিফ থেকে শুরু করে যে বাজার আছে, প্রত্যেকের আমাদের এই বাংলার মাটিতেই বিচার হতে হবে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। বিএনপি ডক্টর ইউনূস সরকারকে বাদ দিয়ে নতুন কোনো 111 মার্কা সরকার চায়, এটা তারা এখন ইঙ্গিত দিচ্ছে। কিছুদিন পরে দাবি নিয়ে মাঠে নামবে। এমনকি আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নাও করতে পারে। 2006 সালে বিএনপির যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ইয়াজউদ্দিন আহমেদের, সেই সরকারের অধীনে নির্বাচনে না যে আন্দোলন করে আওয়ামী লীগ যেরকম একটা 111 ডেকে এনেছিল, বিএনপি সেই পথে হাঁটছে। বিএনপি ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচনে না যে অন্য কোনো নিরপেক্ষ সরকারের দাবি করে আরেকটা 111 ঘটাতে পারে, বিএনপি সেদিকে হাঁটছে। অতএব আমাদেরকে জরুরি ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, বিএনপির এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বিবিসি বাংলার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন তার সার কথাটা আমি প্রথমেই বলে দিলাম। বিবিসি বাংলা শিরোনাম করেছে এভাবে: সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। এর মানে ডক্টর ইউনূস, এবং আরো বিস্তারিত বলেছেন, আমি আসছি সেদিকে। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে এর মানে ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষ থাকতে পারবে না। এবং তিনি স্পষ্ট করেছেন যে এই সরকারের ছাত্র উপদেষ্টা আছে, দেখেন 111 পন্থী উপদেষ্টা আছে, মোস্তফা সরোয়ার ফারুকিরা আছে, তাদের বিএনপি কিছু আসে যায় না। কিন্তু যারা রক্ত দিয়ে, যারা জীবন বাজি রেখে হাসিনার পতন ঘটালো, তারা উপদেষ্টা আছে, এটা বিএনপি সহ্য হচ্ছে না। কারণ বলছে ছাত্র উপদেষ্টারা আছে, তারা নাকি আবার রাজনৈতিক দলও করছে, অতএব তারা তো ধরে নিরপেক্ষ নয়। অতএব নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, মানে আর একটা 111 সরকার চায়। এই সরকারে হবে না, তাদের ভরবে না, এটাই স্পষ্ট করছে। বিএনপি হয়তো বা নির্বাচনে যাওয়ার জন্য শর্ত দিবে, এই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, বিশেষ করে আসিফ নাহিদ এবং মাহফুজের প্রতি যত ক্ষোভ, অন্য কারোর প্রতি ক্ষোভ নয়। যারা এই দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিল, হাসিনাকে তাড়িয়ে দিল, ভারতের আধিপত্যবাদ থেকে দেশটাকে বাঁচালো, তারা থাকতে পারবে না। তারা থাকলে বিএনপি নির্বাচনে যাবে না।
তাদেরকে সরতে হবে, সরাতে হবে, সেই শর্ত দিবে। এখন ওরাই তো ডক্টর ইউনূস সরকারকে বসিয়েছে, কারণ ওদেরকে সরাবে এটা কি বিএনপির মামুবাড়ির আবদার, না রাষ্ট্র নিয়ে পুতুল খেলা যে যখন যা চাইবে তা হবে? এটা হবে না। তাহলে কি হবে? বিএনপি বলবে আমরা নির্বাচনে যাব না, তারপরে তারা আন্দোলন করে একটা 111 করানোর চেষ্টা করে। বিএনপি সেদিকে হাঁটছে। এটা সুস্পষ্ট ষড়যন্ত্র, এটা ভারতের ফাঁদ। বিএনপি ভারতের প্রেসক্রিপশন এগুলো করছে, নইলে বিএনপি এটা করার কথা নয়। এবং সাক্ষাৎকারে আরো যেসব কথা বলেছে, ৭১ প্রশ্ন, জামাত প্রশ্ন, সরাসরি না জামাতের নাম বলেনি, কিন্তু যা বলেছেন স্পষ্ট এটা ভারতের প্রেসক্রিপশন। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, ৭২ সংবিধান বাতিল চায় না, আর এখন ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষ দিয়ে হবে না, ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের শর্ত দিতে পারে নির্বাচনে অংশগ্রহণ করতে। আর গত 15 বছরে বিএনপি আন্দোলন খেলা করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি, জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখেছে, আতাত করেছে। 18 সালে নির্বাচন করেছে, 14 সালে আবার বর্জন করেছে, অনির্দিষ্টকালের অবরোধ পালন না করে, স্থগিত না করে ঘরে ফিরে গিয়েছে। খালেদা জিয়া কখনো জেলে, কখনো বাড়িতে, কি শর্তের ভিত্তিতে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল শেখ হাসিনা, এটা কিন্তু ক্লিয়ার না। নানান কথাবার্তা শোনা যায়। হয়তো বিএনপি গত 15 বছরে ঈদের পর আন্দোলন পুতুল খেলেছিল, এখন দেশটা নিয়ে আরেক পুতুল খেলা শুরু করেছে ভারতের প্রেসক্রিপশনে। আমরা রক্ত দিয়ে হলেও বিএনপির ষড়যন্ত্রকে প্রতিহত করব। জনগণ ঐক্যবদ্ধ থাকুন। দর্শক, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ইতিহাসে এর চাইতে কোনো কনসেনসাস সরকার এসেছে ডক্টর ইউনূস সরকারের চাইতে? অথচ সেই সরকার সম্পর্কে বলছে যে নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে, নিরপেক্ষতা বজায় রাখতে নাও পারতে পারে, তখন তারা নির্বাচন করতে পারবে না, তখন আরেকটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। এর মানে সাপ তারা 111 চাইছে। 111 এর মধ্য দিয়ে দেশ যেরকম 15 বছরের মেয়াদে ভারতের কবজায় পরিণত হয়েছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, আরেকটা 111 ঘটিয়ে ভারতের সহায়তায় বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়। রাস্তা ক্লিয়ার। অতএব জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, দেশ কি আবার 111 এর দিকে ভারতের কবজার মধ্যে যেতে দিবেন, না ভারতের রাহুর গ্রাস থেকে দেশকে বাঁচাবেন। স্পষ্টত বিএনপি আরেক আওয়ামী লীগ হয়ে উঠছে, আরেক নতুন পাতানো সরকারের মধ্য দিয়ে, পাতানো বন্দোবস্তের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় বিএনপি। আওয়ামী লীগ যেটা করেছে এখন সেটা কাজা কাফারা বিএনপি আদায় করতে চায়। গত মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। এটাই বিএনপির কথা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি। মানে স্পষ্ট কথা যে বিএনপি ছাত্রদেরকে মেনে নিবে না, আসিফ, নাহিদ, মাহফুজকে মেনে নিবে না, কথা ক্লিয়ার। অন্য রাজনৈতিক দলগুলো মানে বিএনপি তো অন্যান্য আরো দলকে কবজা করছে, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে, চিঠি দিয়ে, আসনের মন্ত্রিত্বের প্রলোভন দেখিয়ে বিএনপি মোটামুটি তাদেরকে অনেককে ম্যানেজ করেছে, এবং তারা মেনে নেবে না এটা বলছে। দর্শক, এর জবাব আমরা যেটা বলতে চাই, ছাত্রদের যে দল, সে দল তো ছাত্ররা করছে, তারা তো মাঠে। যারা সরকারে আছে তারা দলের সাথে সম্পৃক্ত নয়, এটা উপদেষ্টারা জানিয়ে দিয়েছে। আর যদি কেউ ওই দলের সাথে সম্পৃক্ত হয় তাহলে পদত্যাগ করেই দলের সাথে সম্পৃক্ত হবে। মানে বিএনপি নিজেরাই তো কিংস পার্টি, এখন তারা কিংস পার্টি, স্বপ্নের মধ্যেও কিংস পার্টি দেখে। অথচ যারাই দল গঠন করছে বা দল সংগঠনের সাথে, সংগঠিত করার সাথে যারা জড়িত, তারা কেউ সরকারে নেই। কোন প্রোগ্রামে গিয়েছে দেখেছে? না। কিন্তু বিএনপি ভাগ বাটোয়ারা বিভিন্ন জায়গায় প্রভাব প্রতিপত্তি খাটাতে সরকারের উপর চাপ প্রয়োগ করছে। সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাবে প্রতিক্রিয়া সহ আরো অনেক বিষয় নিয়ে দল অবস্থান তুলে ধরেছেন মিস্টার আলমগীর। 2 পর্বে বিএনপি মহাসচিব মির্জা সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার মীর সাব্বির। দীর্ঘ সাক্ষাৎকার। নির্বাচন নিয়ে প্রথমে কথা বলেছেন। বিবিসি বাংলার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, প্রথমে নির্বাচন নিয়ে শুরু করতে চাই। সম্প্রতি আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে বছরের 2025 জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। এটি কি সম্ভাবনার কথা, নাকি আপনারা চান যে জুলাই আগস্টে নির্বাচন হোক?
মির্জা ফখরুল বলছেন আমরা তো চাই আর্লি ইলেকশন, আগেও বলেছি আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন করা। এটা আমরা আসলে কোনো সংস্কার চাই না, সংস্কার হলে তো ভোট কারচুপি করা যাবে না, এটা আমার প্রথম থেকে বলে আসছি আমরা। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি আমরা অতীতের কেয়ারটেকার গভর্নমেন্টগুলোতে, তাতে করে একটা অসম্ভব কিছু না, এটা পসিবল যদি গভর্নমেন্ট চায় যে ইলেকশন তারা করবে জুনে জুলাইয়ের মধ্যে, সে আগস্টের মধ্যে তা করতে পারে আগামী দিনও। কিন্তু সেটা কোনো নির্বাচন হবে না, সেটা আর একটা মাগুরার উপনির্বাচন হবে। আর এই মাগুরার উপনির্বাচন তো বিএনপির একটা পছন্দের দিন, একটা নির্বাচন। আপনার সুনির্দিষ্ট কি বলবেন যে আপনারা এই সময়ের মধ্যে নির্বাচন? আমরা সুনির্দিষ্ট ওইভাবে বলতে চাই না, যে সুনির্দিষ্ট হয়তো বলেছে, আর কি বলবে, জুলাই আগস্টের মধ্যে চায়, এরপর তার কোনো কথা থাকে না। ওইটাই ডেডলাইন। এখন ডেডলাইন হিসেবে যতটা অস্বীকার করুক, ওইটাই ডেডলাইন আলটিমেটাম, চাপ যা দেয়ার সব দিয়ে দিয়েছে, মাঠে আন্দোলন করবে সব বলে দিয়েছে, বাকি আছে কি? এবং তার মিত্রদের মাধ্যমে বলাচ্ছে তারা মাঠে নামবে। দর্শক, মানে কোনো কিছুতেই সরকারের উপর তারা স্যাটিসফাইড না। মেয়াদ নিয়ে কথা হচ্ছে সরকারের, এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা এই প্রশ্ন করা হয়েছে। উত্তরে বলছেন নিরপেক্ষ প্রশ্ন আসতে পারে, নিরপেক্ষতার প্রশ্ন। কেননা এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে আপনারা ছাত্ররা তারা একটি রাজনৈতিক দল গঠন করার চিন্তা করছে, সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না, ওটাই হচ্ছে সম্ভাব্য কথা। কিন্তু যদি তারা মনে করেন যে সরকার থেকেই তারা নির্বাচন করবেন, তাহলে তো রাজনৈতিক দলগুলো নিয়ে নেবে না। আচ্ছা, ছাত্র হওয়াটাই কি অপরাধ? আসিফ, নাহিদ, মাহফুজ ওরা ছাত্র, এটাই তাদের অপরাধ। ওরা হাসিনা পতনের জন্য একটা প্ল্যাটফর্ম গঠন করেছিল, যেখানে শিবির ছাত্র দলও এসেছিল। অতএব ওটা কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা অংশ সরকারে এসেছে, স্বাভাবিকভাবে তারা আসতেই পারে অন্য 10 জনের মতো। এটা আরেকটা অংশ রাজনৈতিক দল করছে, এখন ওরাও ছাত্র ওরাই ছাত্র, এটাই হচ্ছে অপরাধ। এই কারণে এই সরকারকে মেনে নেবে না বিএনপি, এবং তারা নির্বাচনে যাওয়ার ব্যাপারে শর্ত দিতে পারে, এবং নির্বাচনে নাও আসতে পারে, নির্বাচনে না এসে 111 ঘটাতে পারে। এই দুর্বিসন্ধি বিএনপি এবং ভারতের আছে বলে আমরা মনে করি। প্রশ্ন করা হয়েছে, আপনার কি মনে হয় সরকার নিরপেক্ষতা নিয়ে এখন কোনো প্রশ্ন তৈরি হয়েছে? এখনো প্রশ্ন নেই, আমাদের কাছে কোনো প্রশ্ন নেই। একটু আগে তো বললেন যে মানে এগুলো বোঝে বিএনপি আসলে হীনমন্যতায় ভুগছে, একটা কথা বলে আবার সেটা ঘুরায় যে জনগণের ধলাই খাবে, বলেন আবার বলে যে না নির্বাচনের ডেডলাইন হুমকি নামকি সব দিয়েছেন, আবার বলছেন আমাদের ডেডলাইন নেই। একবার সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, ছাত্র উপদেষ্টারা আছে তারা দল করতে চায়, আবার বলছেন না নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন নাই। মানে এরকম সকাল বিকাল যদি কথা বদলাই যায়, তাহলে মানুষের কাছে আস্থাহীনতার যে জায়গাটা, এটা আরো বড় আকারে তৈরি হবে। আমরা গেল 1 মাস আগ পর্যন্ত একটা আলোচনা খুব বড় আকারে ছিল যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করবে। তো মোটামুটি আমরা সবকিছু বুঝলাম যে একটা রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে, গণশক্তি, খেয়াল থাকার কথা, তাই না? তো এরপরে মাঝখানে সার্জিস আপনার বলল যে নাগরিক কমিটি, যেহেতু সে এখন নাগরিক কমিটির দায়িত্বে আছে, যে নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হবে না। এখন আমরা তো ভাবতেছি ছেলেরা মুখ দিয়ে যা বলে তাই, নিশ্চয় পলিটিশিয়ানদের মতন সকালে একটা বিকালে একটা বা লোকচক্ষুর আড়ালে আবার কোনো আয়োজন, এরকম তো আসলে বলার কথা না, তাই না? কিন্তু এখন আজকে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব আছেন আক্তার হোসেন, তার বক্তব্যের সাথে সার্জিসের বক্তব্য তো পুরো সাংঘর্ষিক। এই কারণেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আসলে নিরপেক্ষ না, কারণ এই যে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী সমন্বয়ক যাই আছে, এরা তো সবাই সরকারেরই টিম, ABC। সো এই দলটা যে গঠিত হচ্ছে রাজনৈতিক শক্তি, এটা সরকারের পৃষ্ঠপোষকতায় অ্যাজ এ কিংস পার্টি হিসেবে গঠিত হচ্ছে দাবি বিএনপির। এখন এই বিষয়টা যখন আজকে সামনে আসলো, সম্ভবত এখান থেকেই আপনার এই আজকে বাদানুবাদটা শুরু হয়েছে। আপনার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার বলছেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে যাচ্ছে। তিনি বলছেন ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি 200টি থানা কমিটি গঠন করেছে। ভালো, জানুয়ারির মধ্যে তারা 4 শতাধিক থানা কমিটি করবে। এর পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। সম্ভবত এগুলার কারণে সার্জিস অতিরিক্ত ব্যস্ত হয়েছে। জুলাই শহীদ ফাউন্ডেশনের মতন এত মহান একটা দায়িত্বের পদ থেকে সার্জিস অ্যাজ এ পলিটিশিয়ান হিসেবে নিজেরা সরাই নিয়ে আসছে। এখন তো আমরা এটা বলতেই পারি,
সার্জিস বলছে সে ইলেকশন করবে যদি জনগণ চায়। তো তার মানে যারা আহত হইল, যারা নিহত হইল, তাদের পরিবারের ক্ষতিপূরণ টতিপূরণ নিয়ে সারা বাংলাদেশে আমরা দেখছি যে ডক্টর ইউনূস বলছিলেন যে মিসম্যানেজমেন্ট, টাকার সমস্যা নাই। তাহলে সমস্যাটা কি? এগুলোতে কেউ সময় দিতে চাচ্ছেন ওইভাবে? রাজনৈতিক দল গঠনে আপনারা ব্যস্ত হয়ে গেছেন, ফাইন, আমরাও চাই একটা রাজনৈতিক দল আসুক। তো আপনার বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই রাজনৈতিক দল ঘোষণা করা হবে। আপনার রংপুরের কারমাইকেল কলেজে কাউনি এবং পীরগাছায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদেরকে বলছেন যে তারা রাজনৈতিক দলটির নাম ঠিক করেননি, কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে 100-রও বেশি নাম প্রস্তাবনায় চলে এসেছে। সেই নামগুলো থেকেই তারা একটা নামকে ফাইনাল করবে। তার মানে বিএনপির ভয়টা এখান থেকেই শুরু, যে এই সরকারের টিম হচ্ছে এগুলা, এই সরকারই আবার নির্বাচন করবে। তো স্বাভাবিকভাবে এই সরকারের অধীনে যে নির্বাচনটা হবে এটা প্রশ্নবিদ্ধ হবে। এটা বিএনপি কেন, এটা তো আমরাও বলতে পারি, সবাই বলবে এটা। কারণ আমি যেহেতু এই ছাত্রদের কর্তৃক নিয়োগকৃত ইউনূস সরকারের সব উপদেষ্টারা কায়ে নিয়োগ দিছে, ছাত্ররা নিয়োগ দিছে, তাদের বক্তব্য। তো তাহলে এখন যে সেট আপটা আছে, এই সেট আপটার অধীনে একটা নির্বাচন, তার মানে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তাটা বিএনপি ওই জায়গা থেকে নিয়ে আসছে। তার মানে বিএনপির জায়গায় বিএনপি শতভাগ সঠিক, কারণ 16 বছর ক্ষমতা দেখে নাই। এখন এই যে গোল্ডেন চান্স, এইটাও আবার ওয়ান কাইন্ড অফ তাদের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে, যার কারণে আজকে তিনি মির্জা ফখরুল ইসলাম কিন্তু এই বক্তব্যটা দিয়েছেন। তো এখন আপনি কি মনে করছেন যে ছাত্ররা আসলে কি চাচ্ছে? রাজনৈতিক দল হিসেবে তারা আসবে। আবার উপদেষ্টা নাহিদ বলছিল যে আগামী 20 বছর এই দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব থাকবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি দরকার আছে দেশের রাজনৈতিক দল। কেন দরকার আছে? আমাদের যে প্রধান রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে একটা মেন্টালিটি ঢুকে গেছে যে আমরা ছাড়া বাংলাদেশে আর কোনো দল নাই, আমরা যেটা করবো এটাই, এই একটা মেন্টালিটি কিন্তু আছে, জনগণের ভিতরে আছে, বিকল্প নাই। বিকল্প হিসেবে যারা আছে এরা একক ক্ষমতায় যাওয়ার মতন কারোরই অধিকার বা ক্ষমতা নাই। নতুন দল আসুক, হয়তো এবার আসলে তারা ক্ষমতায় যাবে, এই চিন্তাটা ভুল। কিন্তু আস্তে আস্তে ম্যাচিউর হবে, পরিপক্ক হবে। বাংলাদেশে 2-3 যে 4টা বড় দল আছে, তাদের বিপরীতে আরও একটা বড় দল হবে, এটা খারাপ না। গাইজ আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকের মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে ডক্টর ইউনূসকে নিয়ে। অনেকে কিন্তু ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলে, আবার মানে নতুন যে উপদেষ্টা নিয়োগ এই বিষয়টা বা এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। কেউ চাচ্ছে ডক্টর ইউনূসকে, আবার কেউ চাচ্ছেও না। কারা চাচ্ছে না? যারা আওয়ামী লীগ কর্মী, যারা শেখ হাসিনাকে চায়, তারাই কিন্তু ডক্টর ইউনূসকে চায় না। কারণ ডক্টর ইউনূস আমাদের দেশে ভালো কাজ করার জন্য এসেছেন এবং ডক্টর ইউনূস আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। এখন সেই ডক্টর ইউনূসকে অনেকে এই সব কথা বলতেছে। গাইস, তাদের এই কথাগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই এবং এই কথাগুলো কখনোই টিকবে না। তারা জাস্ট খালি বলতে পারবে এবং ডক্টর ইউনূসকে তারা কিচ্ছু করতে পারবে না। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।